নমস্কার, পোস্ট এইডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। চাল থেকে কাকড় আলাদা করা যায়নি, অর্থাৎ যোগ্য অযোগ্য বিচার করার না করার জন্যই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে 2016 এসএসসির প্যানেলের। তারপর থেকে আমরা দেখেছি আন্দোলন, অবস্থান, বিক্ষোভ এবং পুলিশের লাঠি সবই খেয়েছেন যোগ্য শিক্ষকরা তাদের অবস্থান বিক্ষোভ করতে গিয়ে। এবং লাস্ট কয়েকদিন, অর্থাৎ লাস্ট 15 দিন তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল বা অবস্থান কর্মসূচি চলছিল বিকাশ ভবনের বাইরে, শিক্ষা দপ্তরের বাইরে। তাদের একটাই দাবি ছিল যে আমাদের বিষয়ে ভাবুক সরকার, মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তর। কিন্তু লাস্ট কয়েকদিন ধরে তাদের কোনো রকমই কোনো উত্তর তারা পাচ্ছিলেন না। কিন্তু তাদের যে দাবি, সেই দাবিটা ছিল হচ্ছে আমরা নতুন করে আর পরীক্ষা দেব না। কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল প্যানেল বাতিল করার পর যদি কাউকে চাকরি পেতে হয় তাহলে আবার নতুন করে তাদের পরীক্ষায় বসতে হবে। এবং তার একটা ডেডলাইনও দিয়ে দেওয়া হয়েছিল, 31শে মের মধ্যে শিক্ষা দপ্তরকে নোটিফিকেশান দিতে হবে বা এসএসসিকে নোটিফিকেশান দিতে হবে যে চাকরি যেভাবে এই এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে। এবং এই অবস্থান বিক্ষোভের মধ্যে আজ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সে কথাই পরিষ্কার করে বলে দিলেন যে আমরা সুপ্রিম কোর্টের দেওয়ার নির্দেশ মেনে কোর্টের যাতে কোনো অবমাননা না হয় আমরা 31 তারিখের মধ্যেই নোটিফিকেশান নোটিশ করব। এবং সবাই, অর্থাৎ যোগ্য অযোগ্য এখানে কোনো বাদ বিচার নয়, যারা পরীক্ষা দিতে চায়, অযোগ্যরা তো ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছেন, কিন্তু যারা যোগ্য শিক্ষক তারা চাকরির জন্য ফের নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। এবং তাদের নতুন করে অনলাইনে 15ই নভেম্বরে প্যানেল প্রকাশ হবে, কাউন্সেলিং হবে 20-20 নভেম্বরের মধ্যে। অর্থাৎ যে 31শে ডিসেম্বরের যে ডেডলাইন ছিল তার মধ্যে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কিন্তু এখানেই বিতর্ক, যেখানে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে সভা ডেকে চাকরিহারা শিক্ষকদের বলেছিলেন যে সরকার দায়িত্ব নেবে কেন চাকরি চলে গেল। তারপর এতদিন এত কিছু ঘটনার পর আজ যখন এই ঘটনা ঘটলো বা আজকের এই বক্তব্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হলো, তারপর কিন্তু ফের একবার হতাশা ছাড়া কিছু নেই এই চাকরিহারা যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মীদের। তারা বলছেন এটা আমাদের কাছে মৃত্যু পরোয়ানা সমান। কারণ আমরা বারবার বলেছি আমাদের যোগ্য কিছু অযোগ্য লোকের জন্য আমাদের কেন চাকরি চলে যাবে, আমাদের কেন পরীক্ষায় বসতে হবে। কিন্তু সরকার শুধুমাত্র এখন কোর্টের দেওয়ার নির্দেশ মানতেই চাইছে, এর বাইরে আর অন্য কিছু মানতে চাইছে না। কারণ যোগ্য অযোগ্য বাছাই করার যে জায়গাটা এখন আর নেই, এখন সম্পূর্ণ গোটা বিষয়টা আদালতের দেওয়ার নির্দেশ অনুসারে হবে। এখানেই সব থেকে বড় বিতর্ক। তাহলে কেন রিভিউ পিটিশন করা হবে? তাহলে কি রিভিউ পিটিশনের কোনো আর ভ্যালু থাকছে? যদিও মুখ্যমন্ত্রী বলছেন বিকল্প দুটি ব্যবস্থাই থাকবে, আমরা যেমন চাকরির নোটিফিকেশান পাবলিশ করব, পাশাপাশি আমাদের রিভিউ পিটিশনও প্রক্রিয়া চলছে, কোর্ট খুললে সেই পিটিশনও হবে। কিন্তু আদৌ কি সেটা গ্রহণযোগ্য? আমরা শুরু করবো আজকের এই বিষয় নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে আমরা আলাপ করে দেবো। আমার ডান দিক থেকে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। তন্ময়দা, আপনাকে স্বাগত। আমার বাদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ। শামীম সাহেব, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন সিপিআইএম নেতা মুখপাত্র তাপস সিনহা। তাপসদা, আপনাকেও স্বাগত। আমি প্রথম প্রশ্ন রাখার আগে আমি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা শোনাবো, কি বলেছেন তিনি আজকের নবান্ন থেকে, একবার শুনে নেব। কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করব। দুটো অপশানই আমরা ওপেন রেখেছি। কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে 31শে মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল, তোমরা কেন করোনি, সেই জন্যই
আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে, কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ। আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিকল্প দুটো ব্যবস্থার কথাই বারবার বলার চেষ্টা করেছেন। কিন্তু তাহলে সুপ্রিম কোর্টে কনসেন্ট অর্ডার দেওয়ার পর তাহলে রিভিউ পিটিশনের কী মানে? এবং এখানেই কিন্তু প্রশ্ন। আর চাকরিহারা বারবার বলছেন আমরা কিন্তু এই নোটিফিকেশনের জন্য বসে নেই, আমরা চাইছি আমাদের যোগ্য যারা আমাদের চাকরি ফেরত, আমরা চাকরি ফেরত চাই, সরকার সেই আশ্বাসই আমাদের দিয়েছিল। কি বলছেন আজকে চাকরিহারা এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রী? শুনুন ব্যাপার। আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি, তাতে করে আমাদের মনে হলো আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। এই সমস্ত কিছু প্রতিকূলতার কে কাটিয়ে উঠে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেটাকে কোয়ালিফাই করা এবং চাকরিটাকে পাওয়া মানে মোস্টলি ইম্পসিবল। কালকে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম, সেখানে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেননি, দেখা করেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি। এবং এই জাতীয় নোটিফিকেশনের অনেক প্রশ্ন যেগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়, অথচ আজকে আমাদের মাথায় যেন বাজ পড়ল। আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই একটা অর্ধ ধোঁয়াশাপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের আভাস মাননীয় মুখ্যমন্ত্রীর মতো সচেতন একজন পদাধিকারী কি করে করতে পারলেন? আমরা শুনছিলাম চাকরিহারা শিক্ষকদের বক্তব্য। আমি সরাসরি প্রশ্ন রাখবো শামীম সাহেবের কাছে। শামীম সাহেব, যখন সুপ্রিম কোর্ট গোটা এসএসসি প্যানেলটাই বাতিল করে দিয়েছিল, তার মধ্যে বেশ কিছু নির্দেশিকা ছিল, তার নির্দেশিকার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল যে 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশন করতে হবে নতুন চাকরির, এবং 31শে ডিসেম্বরের মধ্যে গোটা প্যানেল প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই নিয়ে নতুন কোনো ধোঁয়াশা নেই। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে বক্তব্য রেখেছিলেন এবং তারপরে যে প্রসেসগুলো হওয়ার কথা ছিল তার তো কোনোটাই হলো না, উল্টে রিভিউ পিটিশন ফাইল করার কথা বলছেন, কিন্তু তার আগে তিনি সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের করা মামলায় সেখানে কনসেন্ট অর্ডার দিয়েছেন। তাহলে আজকের যে স্টেটমেন্ট বা বিবৃতি, কোথাও কি মনে হয় যে আগের বলার কথা আর আজকের বলার কথার মধ্যে অনেকটাই পার্থক্য হয়ে গেল, যে কারণে আজকে চাকরিহারা শিক্ষকরা বলতে বাধ্য হচ্ছেন যেটা আমাদের কাছে মৃত্যু পরোয়ানা? শামীম সাহেব, দেখুন, উনি প্রথম দিন থেকেই যে ভাওতাবাজি করছে তা বারে বারে আমরা জানিয়েছি। আর যে কথা আজকে উনি বলছেন, নিঃসন্দেহে কোর্টের আদেশ মানতে হবে, আইনজীবী হিসেবে বাইরে অন্য কথা বলতে পারে না, বা রিভিউ করতে হবে সময় মতো, বা সেই অর্ডারটাকে রিভার্স করতে হবে, সেটাই আমি সবসময় বলবো, কারণ আমি আইন মেনে চলা মানুষ। কিন্তু মমতা ব্যানার্জি, যদি আমি তালিকা প্রকাশ করতে বলি যে কতগুলো মামলায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই সময়ের মধ্যে আপনি তা পালন করতে পারেননি বলে কতগুলো কন্টেম্প পেন্ডিং আছে বা কতগুলো কন্টেম্প এখনো হতে বাকি আছে, তার তালিকা কয়েক হাজার লাখ পেরিয়ে যেতে পারে। ফলে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে উনি খুব আদালতের নির্দেশ মেনে চলা ব্যক্তি হয়ে গেলেন, এ কথা মানা যায় না। এর পেছনে অন্য কোনো অভিসন্ধি আছে, আর সেই অভিসন্ধি আমাদের কাছে খুব স্পষ্ট, কারণ উনি জানেন যে এই করে এই ব্যাপারটাকে গুলিয়ে দিতে হবে। আমি যে কথা বলবো এই যারা চাকরিহারা প্রার্থী তাদের ক্ষেত্রে, এবং উইথ লজিক বলবো, যে মমতা ব্যানার্জি যদি আবগারি দপ্তর ফেল করে আর বিস্মদে যদি মারা যায়, তাহলে তার বাড়িতে ড্যামেজ দিতে যান। যদি কোনো ভূমিকম্প বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে ড্যামেজ দিতে যান, কম্পেনসেট করতে যান। তাহলে এই বারে বারে আমরা এটা একবার না অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি। এখানে অ্যাডমিটেডলি এই দুর্নীতি হয়েছে, সেই যে দুর্নীতিতে তার মন্ত্রিসভা যুক্ত, তার আধিকারিকরা যুক্ত, টাকা নিয়েছে। তাহলে আমি কেন চাইবো না যে আপনার ভুলের জন্য শাস্তি আমি কেন পাবো? আর যদি আমাকে পরীক্ষায় বসতেই হয় বা সেই রকম যদি হয়, তাহলে কেন আমার লাইফকে সিকিউর করব না? আমি কেন আরেকবার নিজেকে টেস্ট দিতে যাব নিজের লাইফ সিকিউর না করে? আপনাকে ড্যামেজ দিতে হবে। প্রতি ব্যক্তির দাবি করা উচিত যে 2 কোটি টাকা করে আমাকে ড্যামেজ দিতে হবে। এই সমস্ত যারা ঘুষ নিয়েছে তাদের কাছ থেকে টাকা রিকভার করতে হবে। সেই টাকা দিয়ে আমাদের এই প্রত্যেকটি যোগ্য প্রার্থীকে 2 কোটি টাকা করে ড্যামেজ মিনিমাম দেওয়া উচিত। আরো বেশি তারা দাবি করতে পারে, যাতে তাদের রেস্ট অফ দ্য লাইফ তারা সিকিউর করতে পারে। তারপরে কোথায় পরীক্ষায় বসাবেন বা কোথায় বসাবেন দেখতে হবে। 2, কারা পরীক্ষা নেবে? সেই স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেবে। যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত ইনভলভ না থাকলে এই দুর্নীতি হয় না। তাহলে
যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে সিবিআই তে, তো আমরা জানি সিবিআই এর সঙ্গে রাজ্য সরকারের কি বোঝাপড়া আছে, এবার জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনার এই স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের যারা যারা অপরাধে অভিযুক্ত, তাদেরকে যদি আপনি রিমুভ না করেন, তারা যদি ওখানে বহাল তবিয়তে বসে থাকে, তাহলে সেই লোকগুলো যারা দুর্নীতি করেছিল তারা আরেকবার সিলেকশন প্রসেস করবেন, তাহলে কি আবার একবার নতুন কিছু হবে, নাকি সেই দুর্নীতি যেটা হয়েছিল তারই আবার রিপিটেশন হবে? তাহলে ডাবল জেপার্ডি প্রশ্ন চলে আসে। একটা লোক আরেকবার সিলেকশন প্রসেসে বসবে, কন্ডাক্ট করবে সেই স্কুল সার্ভিস কমিশন, সেই আধিকারিকরা যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে বা যাদের সহযোগী ছাড়া এটা হতো না। তাহলে একটা জায়গায় আমাদেরকে ফেলে দিচ্ছেন বা পুরো বিষয়টাকে গুলিয়ে দিচ্ছেন, যেখানে আমরা সবাই জানি যে বোর্ড অলরেডি আন্ডারটেকিং দিয়ে এসেছিল সুপ্রিম কোর্টের কাছে যে আপনার যারা যদি চাকরি করতে না দেন স্কুলগুলো চালাতে পারবো না। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা ছিল যে যারা যোগ্য তাদেরকে আপনি কাজে বসান, তালিকা তাহলে আপনি তৈরি করেছেন, যাদেরকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন। তাহলে তারা যদি যোগ্য প্রার্থী আপনি নির্ণয় করে থাকেন, তাহলে সেটা সুপ্রিম কোর্টকে কি কেন বলছেন না এই যোগ্য প্রার্থী আমরা সেগ্রিগেট করতে পেরেছি, এদেরকে আমরা চাকরিতে রাখতে চাই? এবং সেখানেও আমি বলবো যারা ফোর্থ কাউন্সিলিং এ পেয়েছে তারা অনেক বেটার কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল অনেকের থেকে, থার্ড কাউন্সিলিং এর থেকে। ফলে শুধুমাত্র থার্ড কাউন্সিলিং পর্যন্ত আপনি যোগ্য প্রার্থী নির্ণয় করাটা সেটাও সঠিক নয়, ফলে সেখানেও জল মেশানো আছে। ফলে আমি বলবো যে এখনো সেগ্রিগেট করুন, চাকরি বাঁচান, আর না হলে ক্ষতিপূরণ দিন। আরো একটা প্রশ্ন সায়েন্স আপনাকে করতে চাই, এই বর্তমানে আজকের এই স্টেটমেন্টের পর মুখ্যমন্ত্রীর চাকরিহারা যোগ্য চাকরিহারা শিক্ষকদের আর কি কোনো পদ খোলা আছে, আইনি পদ কোনো খোলা আছে? পরীক্ষা দেব না, কিন্তু তা সত্ত্বেও যদি জেদ করে বসে থাকে তাহলে আলটিমেটলি তারা তো যা চাকরি পাবে না। না দেখুন, আমি সে কথাই বললাম যে সুপ্রিম কোর্ট সবসময় পারে কমপ্লিট জাস্টিস দিতে, কিন্তু তা সুপ্রিম কোর্টের কাছে তো আপনাকে একটা কিছু দিতে হবে। ঠিক, সুপ্রিম কোর্ট জাস্টিস দেওয়ার সময় যেন ইনজাস্টিস না হয় সেটা তো দেখতে হবে। ফলে আপনার যে যোগ্য তালিকা আপনি তৈরি করে যাদেরকে কাজে বহাল করেছেন, আবার সেটা তালিকাটাকে সঠিকভাবে তৈরি করুন, সুপ্রিম কোর্টকে দিন, যোগ্য তালিকা প্রকাশ করতে হবে, তাহলেই সম্ভব রিভিউ করা। বেশ, মানে ঘুরে ফিরে একটা জায়গায় একটা জিনিসই আসছে যে চাল থেকে কাকুর আলাদা করতে হবে, বা আর না হলে ড্যামেজ দিতে হবে। আমার লাইফকে কেন আমি ইনসিকিউর করব? ঠিক ঠিক, যে একদম ঠিক বলেছেন। কারণ 2016 সালে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তখন তাদের যা এজ ছিল আর এখন তাদের যা এজ, বা এই কম্পিটিটিভ পরীক্ষার এক্সাম দিতে গেলে যে প্রিপারেশন দরকার সেটাও তো একটা বড় বিষয়, সেটাও ভাবতে হবে। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিনিয়র তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হবে, যাদের বয়সের যদি সেটা আরেকটা বেআইনি কথা, এটা আরেকটা বেআইনি কথা, তিনি আবার অপরাধ করছেন। এই কথা যখনই বলছেন তার মানে আবার অপরাধকেই প্রশ্রয় দিচ্ছেন, এই কথা উনি কখনোই বলতে পারেন না। রাইট রাইট, বেশ শামীম সাহেব, আমি আসবো, আমি দেবব্রতর কাছে দেবো। দেবব্রতদা, আমি এটাই বুঝতে পারছি না, মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, অনেক আশ্বাস দিয়েছেন, তারপরে হয়তো সুপ্রিম কোর্টের নির্দেশ তাকে মানতে হচ্ছে, কারণ এটা একটা নিয়ম, আইনের মধ্যে থেকে তাকে কাজ করতে হবে। কিন্তু যেটা করলে পরে সবথেকে সব সমস্যার সমাধান হতো, এই যোগ্য অযোগ্যদের বাদ বিচার করে আসল যোগ্যদেরকে সামনে নিয়ে আসা বা তালিকা তৈরি করে দেওয়া, তাহলে কিন্তু এই ঘটনাটা আজকে আমাদের দেখতে হতো না। ইভেন এখনও যে সিস্টেমটা রয়েছে, অর্থাৎ রিভিউ পিটিশনে যেটা কথা বলা হয়েছিল, এতদিন সময় চলে গেল, এখন ভেকেশানে রয়েছে, ভেকেশন খোলার পর আবার হয়তো কোর্ট খুলবে, তাহলে এই রিভিউ পিটিশনকে নিয়ে কেন এত ভাবনা চিন্তা করা হয়নি আগে? এক, আর যদি আমি সত্যি 31 তারিখের মধ্যে নোটিফিকেশান আমাকে দিতে হবে, তাহলে সেটা তো প্রথম দিনই বলে দিতে পারতেন, যিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যিনি আশ্বাস দিয়েছিলেন যেদিনকে। তাহলে এত কথা বলার পর, এত কিছু হওয়ার পর দিনের শেষে যখন এই ধরনের কোনো প্রেস বিবৃতি আসে, তাহলে ভাবুন তো আজকে যারা চাকরি হারা তাদের কি অবস্থা হয়, তাদের কি মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে, অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটাচ্ছে। এটা কি একটা সরকারের কাছ থেকে তারা আশা করে? দেবব্রতদা, দেখুন, একটা নির্বাচিত সরকারকে দেশের সর্বোচ্চ আদালত নির্দিষ্ট কিছু নির্দেশ দিচ্ছে। এখন সেখানে প্রশাসনিক প্রধান সেখানে যতটুকু আইনকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে যতটুকু বলতে পারেন উনি বলেছেন। এখন মুখ্যমন্ত্রীর বক্তব্য অনেকেই শুনেছেন এবং তিনি আইনকে বাঁচিয়ে প্রতিটা পদক্ষেপে যাতে প্রত্যেকের কাজটা থাকে তিনি সেই চেষ্টা করেছেন এবং কিছু ইঙ্গিতও দিয়েছেন, সেটা বুঝে নিতে হবে। সব তো এই যে বারে বারে বলছেন না, কিছু মানুষ বলছে এই যে 2 কোটি টাকা দাবি করো, এই বারে বারে কিছু মানুষ তাদের রাজনৈতিক রুটিটা সেঁকতে চাইছেন এই এদের ঘাড়ে চেপে। আগেও আমরা দেখেছি তারা বলছেন আমরা চাকরি খাই, চাকরি খেতে পারি, আগামী দিন আরও লোকের চাকরি খাবো, কিন্তু সরকার প্রতিটা ক্ষেত্রে সদার্থক ভূমিকা দেখিয়েছে। 2 তারিখ যখন মহামান্য সঞ্জীব খান্নার বেঞ্চ যখন চাকরি বাতিলের ঘোষণাটা করলেন, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
সাংবাদিক সম্মেলন করলেন এবং 7 তারিখ তাদেরকে ডাকলেন। এবং এখন আমরা চাকরিহারাদের একটা দাবি আমরা দেখছি, নতুন করে সুপার নিউমেরিক পোস্ট করা ওদের দাবির মধ্যে আমরা দেখছিলাম। তা সুপার নিউমেরিক পোস্ট তারাও দাবি, এখন তারা দাবি করে, সরকার তো প্রতিটা পদক্ষেপে চেষ্টা করে তারা থাকে, তাদের কাজটা থাকে। গোটা বিষয় তো দুর্নীতি হয়েছে, এতে কোনো সন্দেহ কেউ নেই। অস্বীকার করছে না দুর্নীতি। শুনুন, ভারতবর্ষের মধ্যে কিছু দুর্নীতি নেই, লোক টাকার বিনিময়ে একদম তাদের যোগ্যতা বিচার না একদম করে কেউ চাকরি পেয়েছে, তার জন্য যোগ্য লোকদের চাকরি চলে গেছে। নিশ্চয়ই শুনুন, সরকার পক্ষ চাইছে, আজকে কারা পরীক্ষা নেবে? স্বামী এটাই বললো যে এসএসসি শিক্ষা দপ্তর তারা তাদের মধ্যে তো যারা বারে বারে সরকারের যোগ্যতার প্রমাণ চান, তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে ভয় পাচ্ছেন কেন? সরকার তো 5 বছরের মধ্যে যোগ্যতার প্রমাণ দিয়ে আসছেন। আর ওই 26,000 পদ তো চাইছে না, চাইছে 44,000 45,000 পদে পরীক্ষা নেওয়া, 203। হ্যাঁ যাই হোক ওই পদে পরীক্ষা নেওয়া হবে। আর কি সরকার তো কিছু গ্রেসের ব্যবসা সবকিছু এখানে বলা যায় না। 25 লক্ষ লোক পরীক্ষা দিয়েছে। তাতেও এখন মুখ্যমন্ত্রীর মুখে একটা কথা বলি যে আদালত অবমাননা করছে, আদালতকে সম্মান দিয়ে একটা নির্বাচিত সরকার আর কি বলতে পারে? সরকার রিভিউ পিটিশনে যাচ্ছে, আপনি বলছেন এরপরে আর সরকারের কিছু করার নেই, এটাই করতে হতো। এখানে আরে তদন্ত আরে আপনার সময় এলে বলবেন, বলতে দিন, আপনার সময় এলে বলবেন, নিশ্চয়ই বলবেন। সরকার তদন্ত করছে সিবিআই, এখানে বলে সিবিআই এর সাথে সরকার সেটিং করে, তাহলে তো মিটেই গেল, তাহলে তো কোনো দরকার নেই। এখন আপনারা ঠিক করে দেবেন সরকার কি করবে, আর আদালত কি করবে নির্দেশটা আপনারা দিয়ে দেবেন। আর মাননীয় সুপ্রিম কোর্টকে আমরা তো প্রশ্ন করতে পারি না, আমাদের কোনো যোগ্যতাই নেই আমরা প্রশ্ন করার, কেন করতে যাবো? ঠিক আছে, যেটা সরকার আইনকে বাঁচিয়ে যতটুকু করা, মুখ্যমন্ত্রী বারে বারে বলছে কারোর কাজ না যাক। এই যে একটা ভাতা ঘোষণা করেন, সেখানেও আপত্তি, মানে প্রতিটা জায়গায় আপত্তি। কিছু মানুষ চাইছে এইসব একটা অরাজকতা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করে। আপনি বলছেন মুখ্যমন্ত্রী অনেকটাই মানবিক ভাবে প্রতিটা ক্ষেত্রে দেখি। বিরোধী দলনেতা কি বলেছেন শুনবো। বিরোধী দলনেতা আজকে এটা নিয়ে বক্তব্য রেখেছেন, কি বলেছেন একবার আমরা শুনে নিই, তারপর আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো। শুভেন্দুবাবু, তিনি কি করে এসএসসির পক্ষে নোটিফিকেশনের ডেট, পরীক্ষার ডেট, কাউন্সিলিং এর ডেট করেন, এটা সুপ্রিম কোর্টকে অবমাননা, কোর্ট অর্ডারকে ভায়োলেশন। আর এসএসসির যে সত্তা, তার যে অটোনমি, তাকে আজকে খতম করলেন এই দুর্নীতিগ্রস্ত চোরেদের মহারানী, রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি। তন্ময়দা পরিষ্কার বলছেন যেটা এসএসসি করার কথা, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কি করে এটা ঘোষণা করেন, নোটিফিকেশনের কথা, কাউন্সিলিং এর ডেট কিভাবে প্রক্রিয়া হবে, এটা তো একটা মানে অটোনোমাস বডির পক্ষে খুব অসম্মানজনক। দেখুন হচ্ছে প্রথম কথা হচ্ছে তার আগে বলুন যে এখানে উনি একটার পর একটা মিথ্যে, আবার মিথ্যে, তারপর মিথ্যে, এই সমস্ত বলে যাচ্ছেন, আর কিচ্ছু নেই এর মধ্যে। আজকে খারাপ লাগছে যে এই রকম একটা শিক্ষক শিক্ষিকা যারা হচ্ছে ছোটবেলা থেকে ভালো করে পড়াশুনো করে যোগ্যতার সাথে চাকরি পেয়েছে, তাদেরকে আজকে বলতে হচ্ছে যে এটা আমাদের কাছে মৃত্যু পরোয়ানার সমান। তবে আমি ওদেরকে বলবো যে মৃত্যু পরোয়ানা এরকমভাবে এটাকে নেবেন না। আপনারা এরকমভাবে নিতে পারেন যে আপনাদের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেল, এইভাবে নিন। কারণ দেখুন এই সরকার কখনো এদেরকে আলাদা করবে না যোগ্য অযোগ্য, তারা দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং সেক্ষেত্রে ওদের পক্ষে আশা করা উচিত হয়নি যে না রিভিউ পিটিশনে কিছু হতে পারে, এবং এটা ওরা বলতে পারবেন না এখন যে আমরা পরীক্ষা দেবো না, সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত হবে। এখন সেটা কিভাবে হবে সেটা অন্য কথা, কারণ এই সরকার তো কোনোভাবে আলাদা করবে না ওদেরকে, আর সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আলাদা না করলে সে পরীক্ষা নিতে হবে। ঠিক, তো সুতরাং এবার দেখুন যে ইনি আজকে কি বলছেন, যে ইনি বলছেন যে অযোগ্যরা যাদের চাকরি গিয়েছে এই 6,000 জনের মতন যারা হচ্ছে প্রমাণিত অযোগ্য, এবং তাদেরকে চাকরি গিয়েছে প্লাস পয়সা ফেরত দিতে বলা হয়েছে, তাদেরটাও দেখা হবে। উনি বলছেন সেই অযোগ্যদের অন্য অন্য ডিপার্টমেন্টে দেখা হবে। আচ্ছা, এটা কি সুপ্রিম কোর্টের নির্দেশে আছে যে অযোগ্যদের জন্য তার সরকারকে অন্য অন্য ডিপার্টমেন্টে? সুপ্রিম কোর্টের নির্দেশে আছে যে যোগ্য প্রার্থী যাদের চাকরি চলে যাচ্ছে তারা যদি সরকারের অন্য কোনো ডিপার্টমেন্টে আগে চাকরি করছিল তাহলে সরকার সেটা কনসিডার করবে, তাদেরকে যেন সেখানে ফেরত নিয়ে যাওয়া যায়, মানে অন্তত যারা একটা তারা চাকরিতে থাকে। তো সেখানে কোনো বলা নেই, অথচ আপনি সেই মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এইটা শুনছেন না যে এই যে প্রমাণিত অযোগ্য যাদের তিনি অন্য ডিপার্টমেন্টের চাকরির ব্যবস্থা করার কথা বলছেন, তিনি এইটা বলছেন না যে আপনারা কাকে কাকে পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন। আমি সেইটা জানতে চাই, তার মধ্যে তৃণমূলের কে কে আছে আমি ব্যবস্থা নেব, আপনারা আমাকে বলে দিন। এই কথাটা কিন্তু আপনারা কখনো শোনেননি এবং শুনবেন না।
এর থেকে এটা পরিষ্কার যে এই চোরেদের সরকার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত এই দুর্নীতিতে ডুবে আছে। তার জন্যই তারা এইগুলো শুনতে পাচ্ছেন না। দেখো পরে কথা বলবে প্লিজ, এখন কথা বলো না। এবার তারপরে এই যে শামীম বাবু যেটা বলছিলেন যে এরা যে এখন এই যোগ্যদের ক্ষেত্রে যে বলা হচ্ছে 44,000, এই 44,000-এর মধ্যে কারা কারা পরীক্ষা দিতে পারবে, কারা কারা পারবে না, কাদেরকে নেওয়া হবে। ধরুন একজন ফ্রেশ, একজন এখন এমএসসি পাস করেছে বা এমএ পাস করেছে বা বিএসসি বা বিএ পাস করেছে, তার যে নলেজ বা তার যেটা শার্পনেস থাকবে সেটা তো হচ্ছে এতদিন চর্চা করে না, থাকবে না একদম। তো এবার তাদেরকে যদি একসাথে মিশিয়ে যদি চাকরি করা হয়, পরীক্ষা নেওয়া হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন এদের মধ্যে, যোগ্যদের মধ্যে এখন যারা পরীক্ষা দিচ্ছে, যারা এই চাকরি ছেড়ে, তারা অনেকে বেরিয়ে চলে যাবে। তো সেটা উনি ক্লিয়ার করলেন না। সেটাও তো হচ্ছে আমি যতটা জানি সুপ্রিম কোর্টের নির্দেশে বলা নেই, তো সেটা আমরা নোটিফিকেশন হলে জানতে পারবো। আমার যেটা মনে হচ্ছে, প্রথম কথা হচ্ছে যেটা শামীম বাবু বললেন, যে আমাদের এই ভরসাটা আছে কি এই এসএসসি বা এই সরকার, যার মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে যুক্ত, তারা কোনো স্বচ্ছভাবে নিয়োগ করতে পারবে বা পরীক্ষা নিতে পারবে? এবং তার সাথে কি হবে, আবার হচ্ছে পরীক্ষার প্রশ্ন বলে দিয়ে তোলা হবে, আর যাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে তাদেরকে ঘুরিয়ে, এরকম একটা আশঙ্কা আপনারা করছেন যে এসএসসি আবার কি সেই পরীক্ষার আসল তথ্য, অর্থাৎ যেভাবে পরীক্ষা হওয়া উচিত সেখানে আবার সেই মিরর ইমেজ রাখা, পরীক্ষা জাম্প র্যাঙ্কিং করা। আমি বলে দিচ্ছি মিরর ইমেজ রাখবে, আমি বলে দিচ্ছি ওএমআরসি ম্যানিপুলেশন হবে না, প্রশ্ন বলে দেওয়া হবে যে এই প্রশ্ন আছে, এবার যেটা পারবে করবে, তোমাদের ওএমআরসির দায়িত্ব আমরা নেব। তাপসদার কাছে যাব, তার আগে কিছু একটা বলছেন সাহেব, তার জন্য পয়সা নেবে, আবার কোটি কোটি টাকা তুলবে। ডব্লিউবিসিএস নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের মামলা করছি, ডব্লিউবিসিএস পরীক্ষাতে সাদা খাতা জমা দিয়ে এবং তার নাম প্রিলিমিনারি লিস্টে ছিল না, পরে লিস্ট তৈরি করে রিকাস্ট করে ইনক্লুড করে চাকরি দেওয়া হয়েছে, সে এখন ডব্লিউবিসিএস অফিসার। কলেজ সার্ভিস কমিশনে একই জিনিস হচ্ছে, যে কন্ডাক্ট করবে তিনি যদি স্বচ্ছ না হন, সেই কমিশন যদি স্বচ্ছ না হয়, ঠিক কখনো এটা একটা বড় প্রশ্ন। এটা যদি অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো তাহলে হয়তো আরো একটা নতুন কিছু জায়গা তৈরি হতো, কিন্তু এসএসসি নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই আছে। আমি সরাসরি তাপসদার কাছে প্রশ্ন করব। তাপসদা, বারবার বলা হয় যে সরকার বলে বা মুখ্যমন্ত্রী বলেন চাকরি আমরা খাইনি, কিছু লোক ইচ্ছা করে চাকরি খাওয়ার জন্য কোর্টে মামলা করেছে, আমাদেরকে অসম্মান বদনাম করার জন্য করেছে, কিন্তু আলটিমেটলি আমরা যখন দেখছি যে কিছু অযোগ্য লোক পয়সা দিয়ে চাকরি পেয়েছে আর সেই কারণেই এসএসসি প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট, সেই বিষয়ে কোনো কথা কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাইনি আজ পর্যন্ত। তাহলে গোটা সিচুয়েশনটা এখন যেটা দাঁড়াচ্ছে যে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই কোর্টের দেওয়া নির্দেশ ছাড়া, মানা ছাড়া আর কোনো অপশানই চাকরিহারা শিক্ষকদের কাছে নেই। তাপসদা। হ্যাঁ, তুমি যেটা দিয়ে আমাকে প্রশ্নটা করলে, আমি প্রথমেই বলি যে চাকরি কিছু লোক খেয়ে নিয়েছে। কি করে খেলো? উনি সবসময় আঙুল দেখান বিকাশ ভট্টাচার্যের দিকে। আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি, আমরা ভাবি যে বিকাশ ভট্টাচার্য বলে কোনো আইনজীবী আমাদের দেশে নেই, তাহলে কি হতো? অন্য কেউ দুর্নীতির বিরুদ্ধে লড়তো না? আচ্ছা, কোনো আইনজীবী লড়তে গেলেন না, শামীমদাও গেলেন না, অন্য কেউ গেলেন না, তাহলে যারা প্রতারিত হয়েছে তারা আদালতের কাছে যেত, আদালত পর্যবেক্ষণ করে এটা বাতিল করেছে। কিন্তু যে হাইকোর্ট থেকে যে সময়টা রাজ্য সরকার পেয়েছিল, কি দাবি ছিল? যে যোগ্য অযোগ্য ফারাকটা আপনারা করে দিন। কেন সেটা করতে পারলো না? যদি আজও সুপ্রিম কোর্টের কাছে গিয়ে এই যোগ্য এই অযোগ্য, কেউ পরীক্ষা দেয়নি, সাদা ওএমআরসির যে দুর্নীতিটা করা হয়েছে সেই জায়গাটা মুখ্যমন্ত্রী ভাবার চেষ্টা করছে না, গোটা রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্যদেরকে প্রতারিত করার চেষ্টা করছে। আবার যে আজকে যে কথাটা বলছে, এটা একটা মনে রাখতে হবে যে তৃণমূল গোটা বুথ স্তর থেকে যে নেটওয়ার্কটা তৈরি করেছে, 26-এর নির্বাচনকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায় আবার চাকরি দেওয়ার নাম করে যারা ইন্টারভিউ পাবে তারা দৌড়াবে। বেকার যুবরা অসহায়, জমি ঘর বাড়ি গয়না গাঁটি সমস্ত বিক্রি করে মায়ের বইয়ের তারা তৃণমূল নেতাদের হাতে তুলে দেবে। আগের প্যানেলে যেমন দিয়েছে, যোগ্যরাও টাকা দিয়েছে, অনেক জায়গাতে অযোগ্যরাও টাকা দিয়েছে। কিন্তু এই জায়গাটায় আমরা বারবার চাইছিলাম যে যোগ্য অযোগ্য বাছা হোক। আচ্ছা, আমরা কেউ বিশ্বাস করব, এখানে যিনি তৃণমূলের প্রতিনিধি বসে আছেন, যে সরকারের শিক্ষামন্ত্রী জেলে আছে,
সেই সরকারের শিক্ষা দপ্তর, সেই সরকারের এসএসসি, সেখানে যারা আছে তারা স্বচ্ছতার সাথে কোনো নিয়োগ করতে পারবে? মমতা ব্যানার্জির আর সেই ক্যাপাসিটি আছে? একটা সময় উনি ক্ষমতায় এসে বলেছিলেন যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি। এখন আমাদের সবার জানা হয়ে গেছে গুন্ডারা উনাকে কন্ট্রোল করছে, কারণ উনি গুন্ডাদের বিরুদ্ধে একটা কথা বলতে পারবে না, তাহলে দলটা থাকবে না। কারণ দলটাকে এখন কন্ট্রোল করছে, নেতৃত্ব দিচ্ছে সমাজ বিরোধীরা, গুন্ডারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি আজকে স্বচ্ছতার সঙ্গে কোনো প্যানেল তৈরি করতে পারবে? পাড়ায় পাড়ায় আবার টাকা তোলার হেডিক পড়ে যাবে না? আপনাদের দলের বিরুদ্ধে তো অভিযোগ করে আপনারা চিরকুটে, তাপসদা আরেকটা অভিযোগ, তাপসদা আরো একটা অভিযোগ করা হয় আপনাদের দলের বিরুদ্ধে। আপনারা যখন মন্ত্রী তার বান্ধবীর বাড়ি থেকে এইরকম টাকার পাহাড় পাওয়া গেছে, তোমরা তো সারা রাত জেগে দেখিয়েছো, আমরা দেখেছি কিভাবে টাকা গোনা হচ্ছে। আরো একটা অভিযোগ তাপসদা, এই সরকার, তাপসদা আমার কথা শুনতে পাচ্ছেন? অন্য কিছু করতে পারে না। তাপসদা আরো একটা অভিযোগ আসে, সেটা হচ্ছে যে আপনাদের সময় নাকি চিরকুটে চাকরি হয়েছে। এই অভিযোগটাও তো বারবার সামনে চলে আসে। তাপসদা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের সময় নাকি চিরকুটে চাকরি হতো, সরকার তো অনেক স্বচ্ছভাবে চাকরি দিয়েছে। আরে আমাদের সময় কোন একটা নেতার বাড়ি থেকে বা তার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে, 10 কিলো সোনা পাওয়া গেছে, তৃণমূল প্রতিনিধি বলুক তো, মুখ্যমন্ত্রী বলুক তো, হিম্মত আছে? আমাদের কোন নেতার বাড়ি থেকে এরকম টাকার পাহাড় পাওয়া গেছে? চিরকুটে চাকরি হয়েছে। আমার ভয় হচ্ছে, ওনার কথা শুনে মনে হলো, হ্যাঁ বলুন, এই পরীক্ষাটা দেওয়ার পরে সম্ভাবনা আছে যে ঘরে ঘরে ভয় দেখানো হবে যে আমাদের দলকে না করলে আপনি চাকরি কিন্তু পাবেন না। সবকিছু এখন আমার হাতে, এখন সব খুইয়ে বসেছেন, পরীক্ষায় বসে গেছেন, খাতা আমার হাতে আছে, ফলে যদি আমাকে দলকে সমর্থন না করেন তাহলে চাকরি দেবো না। আবার একটা দুর্নীতি, মানে কোথাও একটা ভোটের রাজনীতি আবার এটা ওনারা বলে দিয়েছেন, তৃণমূল করলে সব পাবে, তৃণমূল করলে সব পাবে, এটা বলা আছে। আবার একটা দুর্নীতি, রিভিউ পিটিশনে যে কিছু হবে না এত খবর পাচ্ছেন কোথা থেকে? আমার একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে, সময় হয়ে গেছে। তারপর আমি ফিরবো। না রিভিউ পিটিশনে যে কিছু হবে না, তন্ময় বাবুরা এত খবর পাচ্ছেন কোথা থেকে? আপনারাই কি আদালত? মুখ্যমন্ত্রী বলে বুঝিয়ে দিয়েছেন। বেশ 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 আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। শামীম সাহেব অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো দেবব্রতদা। দেবব্রতদা, এখন এসএসসিকে নিয়েই সব থেকে বড় প্রশ্ন, যারা পরীক্ষা কন্ডাক্ট করবে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন। যে দুর্নীতি আমরা দেখেছি এই এসএসসির প্যানেলে এবং যেভাবে চাকরি হয়েছে, সেটা শিক্ষা দপ্তরের টপ থেকে একদম বটম, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পরিধিতে আমরা দেখতে পেয়েছি ছত্রে দুর্নীতি, এবং সেখানে প্রমাণ হয়ে গেছে। ফলে আবার যখন এই এসএসসি আবার পরীক্ষা কন্ডাক্ট করবে এবং তাদেরকে দিয়ে পরীক্ষা সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা হবে, তাহলে যারা চাকরির জন্য পরীক্ষা দেবে তাদের কি আশা থাকবে যে হ্যাঁ এবারও যোগ্য লোকরাই পাশ করে আবার নতুন করে প্যানেলে চাকরি পাবে? দেখুন, আমাদের তো এমন কোনো সমাজ ব্যবস্থা তৈরি হয়ে যায়নি যে একটা ভুল হয়ে গেছে, দুর্নীতি হয়ে গেছে বলে পুরো ব্যবস্থাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এখন সেই পরিস্থিতির মধ্যে আমাদের তৈরি করে নিতে হয়। আর কিছু মানুষ, দেখুন, সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তার উপর তো আমরা প্রশ্ন করতে পারি। অনেকেই প্রশ্ন করছেন রিভিউ পিটিশন করে কি হবে। এখন রিভিউ পিটিশন কী হবে সেটা আদালতে সেটা বলতে পারবে, সেটা আমরা তো বলতে পারবো না। সরকার কিন্তু প্রতিটা ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে রেখেছে, এটা না হলে ওটা, ওটা না হলে সেটা। এখন সরকার কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেখাতে চাইছে এবং করছেও যে আমরা প্রতিটা মানুষের কাজ আমরা রাখতে চাই এবং কেউ যেন মানে বঞ্চিত না হন, সেই পদক্ষেপটা চালিয়ে। এবং এই যে বললেন 44,000-এর ওপর পদে সেখানে নেওয়া হবে। আর যারা যোগ্য তারা তো ওই শিক্ষার, তারা তো আর নতুন করে মানে অন্য কাজের সাথে যুক্ত না, শিক্ষার খাতে যুক্ত। আর যোগ্যতার প্রমাণ তো তারা বারে বারে চাইছেন। আর তারা কিন্তু আমাকে এটা বলুন দেবো, তো তাহলে অযোগ্যদের জন্য কেন কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখুন, তাহলে তো সেই আইনের সেই ব্ল্যাকস্টোন রেশিও আমাদের বলতে হয়। ব্ল্যাকস্টোন রেশিও আমাদের বলছে 10 জন অযোগ্য ছাড়া পেয়ে, মানে অপরাধী ছাড়া পেয়ে যায়, কিন্তু একজন নিরাপরাধ নয় ছাড়া না পায়। যে ঘটনাটা ঘটে গেছে ক্রিমিনালই তো, এটা শুনুন, অন্যায়টা অন্যায়, অন্যায়টা অন্যায়। দেখুন, যারা অন্যায় করে, যারা আজকে এই
চাকরির বিনিময়ে মানে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বা যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়েছে এবং সেই ম্যানিপুলেশনটা করছে তাদেরকে কেন ধরা হচ্ছে না, সেই শিকড়ের খোঁজটা কেন হচ্ছে না? তন্ময়বাবু আরো ভালো উত্তর দিতে পারবেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওনার দলের লোক শুভেন্দু অধিকারী এখন কোথায় আছে? না শুনুন, বিজেপিতে আছে, বিজেপি থাকলে তো ওয়াশিং মেশিনে আপনি অভিযোগ করেন তখন তো তৃণমূল দলে ছিল, দলটা তো তৃণমূল। ওয়াশিং মেশিনে যিনি ঢুকবেন তিনি তো স্বচ্ছ। এখন একটা শুভেন্দু দিয়ে কি পুরো 26,000 প্যানেল বাতিল হয় না? কোনোই বলা হচ্ছে না। দেখুন সবথেকে অভিযোগ বেশি মেদিনীপুরের, মেদিনীপুরে সবথেকে বেশি যে ওই দুর্নীতি হয়েছে, নিয়োগ ফিয়োগ হয়েছে। দেখুন একটা শুভেন্দুর নাম দিয়ে, একটা শুভেন্দু বাবুর নাম দিয়ে কিন্তু এই যুক্তি দেখালে হবে না, আসল জায়গায় পৌঁছাতে হবে। যারা এই অযোগ্যদেরকে পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে এবং যারা আমরা বলি শিক্ষক হচ্ছে সমাজের ভবিষ্যৎ, যারা তৈরি করে দেন সমাজ তৈরির কারিগর, তারা আজকে যদি অযোগ্য হয় তারা তাদের স্টুডেন্টদের কি পড়াবে? আজকে তাদের প্রতিবাদ করতে তাদের রাস্তায় নামতে হয়েছে, তাদের পুলিশের লাঠি খেতে হয়েছে, পুলিশের লাঠি খেতে হয়েছে, এই তো আজকে অবস্থা। এই সিস্টেমের কোনো পরিবর্তন হবে আপনার মনে হয়? দেখুন আমি হচ্ছে দেবুর একটা কথা উত্তর দিই যে এখন হচ্ছে দেবু শুধু নয়, এরকম তৃণমূল নেত্রী একই ধরনের ব্যাপার, যেন একটা বিরাট কাজ করছেন না, সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে তার মতন কাজ করতে হবে। এখন বলছেন যে আদালতের রায় ছাড়া কি করে হবে? আচ্ছা আদালত এরকম রায় দিতে বাধ্য হলো কেন? আদালতের রায়টা এরকম হলো কেন? আদালত তো কখনো চায় না যে 25,753 জনের চাকরি চলে যাক। তাই কেন করতে হলো? কারণ করতে হলো এই জন্যে যে এমনভাবে দুর্নীতিটা হয়েছে এবং এমনভাবে এই সরকার কিছুতেই বাঁচবে না, দৃঢ় প্রতিজ্ঞ। কারণ তারা হচ্ছে ঘুষ খেয়েছে, পয়সা নিয়েছে, তাদের কাছে একটা রয়েছে যে মানবিক, তারা হচ্ছে যে ঘুষখোরদের জন্যে। আজকে সেই জন্যে আদালতকে এরকম একটা এক্সট্রিম স্টেপ নিতে হলো। এইটা তো প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে। তো এটাকে নিয়ে বারবার এই তৃণমূল এই আদালত করে কি হবে এখন? কারণ এটা তো সুপ্রিম কোর্ট কিচ্ছু করেনি, হাইকোর্টের যে রায় হয়েছে সেই রায়টাকে বহাল রেখেছে। তাহলে হাইকোর্টও বারবার চেয়েছে, সেখানেও কিছু করেনি। তারপরে সুপ্রিম কোর্টে 1 বছরের ওপর সময় নিয়েছে যে আমরা আলাদা করব, আমরা বাঁচবো, তাও কিছু করেনি। তো একটা সরকার হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা পয়সা নিয়েছি, আমরা নেমোখারামি করবো না। তো সেক্ষেত্রে যোগ্যতারাও এই অবস্থা হবে। তো এখন হচ্ছে এই কোর্টের রায় বলে কি লাভ আছে? বেশ তাপসদা, আমার মনে হয় যে যেখান থেকে শুরু হয়েছিল এই দুর্নীতির সূত্র, যেখান থেকে এবং আজকে গোটা প্রক্রিয়াটা কোথাও যেন শেষ হওয়ার মতন জায়গায় এসে দাঁড়াচ্ছে। মানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজকে বাস্তবায়ন করতে গিয়ে 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে এবং আলটিমেটলি পরীক্ষা দিতে হবে। এর কোনো অন্য রাস্তা আমার কাছে এই মুহূর্তে নেই বা আমিও দেখতে পাচ্ছি না। কিন্তু যাদের এই ভবিষ্যৎ এখন অন্ধকারের মধ্যে চলে গেল, তাদের বিষয়টা আমরা সত্যি উপলব্ধি হয়তো করতে পারছি না। যাদের চাকরি নেই বা যারা চাকরি করতে চায়, যারা যোগ্য, তারা যদি আজকে আবার পরীক্ষায় বসে কোনো রকমভাবে চাকরি না পায় তাহলে কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবে তাদের এই জীবন? ভবিষ্যৎ অনিশ্চিত। তাপসদা, কোনোভাবে তাপসদার টেকনিক্যাল কারণে হয়তো আটকে গিয়েছে। তো এই বিষয়টা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো রকমভাবে তাপসদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাপসদা, তাহলে কি হবে? তারা এই অন্ধকার জীবনের সামনে দাঁড়িয়ে আছে, তারা জানেন না যে এই টানেলের শেষে গিয়ে কোথাও তারা আলো পাবে। শুনতে পাচ্ছেন তাপসদা? হ্যাঁ, মুখ্যমন্ত্রী ক্রমশ বিষয়টাকে জটিল করছে। আজকে যারা বলছে যোগ্য অযোগ্য, অনেক দিন ধরে আদালত না, আমি যেটা বলতে পারছি বাছাই করার, সেটা যদি করতে চায় তাহলে তৃণমূল নেতারা থাকতে পারবে না। যারা টাকা তুলেছে তার পিঠের চামড়া তুলে নেবে। এই জায়গায় তৃণমূল পরিকল্পিতভাবে গোটা বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জটিল করছেন। আদালতের কাছে হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট শুধুমাত্র যোগ্য অযোগ্য, ওই তুমি যেটা দিয়ে শুরু করেছিলে চাল আর কাঁকড় একটু সময় দিলে সেটা এই সরকার করতে চায় না, যার জন্য এই অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর আমি প্রথমেই যেটা বলেছি যে কি করে সম্ভব এই এসএসসি কে দিয়ে, এই সরকারকে দিয়ে আরেকটা প্যানেল তৈরি হবে, আবার টাকা তোলা হবে। ফলে এর যা ব্যবস্থা সেটা করবার জন্য দায়িত্ব নিতে হবে সরকারকে, চুরির দায় সরকারকে নিতে হবে। মুখ্যমন্ত্রী এটা অস্বীকার করতে পারবেন না। এবং দুর্নীতি যে হয়েছে
এটা তো আজকে প্রমাণিত সবার কাছে, সবাই তো জানে যে কি পরিমাণ কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী আজকে আইওয়াস করার চেষ্টা করছে, ভুল পথে দেখানো হচ্ছে। চাকরি প্রার্থীরা সঠিকভাবেই বলেছেন, তাদের সামনে একবারে মৃত্যু পরোয়ানা হাজির করে দেওয়া হচ্ছে। এত বছর শিক্ষকতা করার পরে তারা একটা সিলেবাসের মধ্যে বাঁধা হয়ে গেছে। তুমি আমি যাই বলো না কেন, আমরা মাধ্যমিকে যা পড়েছি, হায়ার সেকেন্ডারিতে যা পড়েছি, হায়ার সেকেন্ডারির পরীক্ষা দেওয়ার সময় যা লিখতে পেরেছিলাম, আজকে হায়ার সেকেন্ডারির একটা প্রশ্ন এসে গেলে সেরকম লিখতে পারবো নাকি? অন্যান্য সাবজেক্টে আমরা পারদর্শী হয়ে গেছি, কিন্তু আজকে সিলেবাসের বাইরে তারা সেখানে বাঁধা হয়ে গেছে। এই জায়গাটা দিয়ে যদি না ভাবা হয় যে যোগ্যদেরকে আবার পরীক্ষা দিতে হবে, কেন যোগ্যদেরকে পরীক্ষা দিতে হবে, কেন সরকার এটা বাছাই করতে পারছে না? আর যোগ্য অযোগ্য তালিকাটা নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হোক না, রিভিউ পিটিশন করার আগে কেন এটা দেওয়া হলো না? জটিল করছে সরকার পরিকল্পিতভাবে। বেশ বেশ বুঝলাম। একটা জিনিস খুব শুধু তাই না সুপ্রিয়, আমি একটা সেকেন্ড 10 সেকেন্ড বলবো যে উনি আজকে যেগুলো বলেছেন করবেন, সেগুলো যদি করেন আমি বলছি আবার কোর্টে কেস হবে এবং সমস্ত নিয়োগটা আটকে যাবে। আচ্ছা, উনি সেই ব্যবস্থা করছেন। উনি যেগুলো আজকে বলেছেন সেগুলো যদি উনি করেন, আবার টাকা তোলার হেডিক পড়ে যাবে। ঠিক। আসলে অ্যাকচুয়ালি দুর্নীতি একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এই বঙ্গরাজনীতিতে, এবং শাসক দলের বিরুদ্ধে বারবার অভিযোগ, সেটা শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, খাদ্য বলুন, কয়লা বলুন, গরু বলুন, দুর্নীতিতে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যদিও সব কিছুই আদালতে বিচার পর্বের মধ্যে দিয়ে চলছে, কেউ হয়তো জেলে গেছে, কেউ বেল পেয়ে জেলের বাইরে, কিন্তু আজকে শিক্ষা দপ্তরের এই দুর্নীতি যার যে কারণে 26,000 যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি চলে গেছে কিছু অযোগ্য লোকের জন্য, আজকে কিন্তু তারা সব থেকে এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক এবং যারা যোগ্য শিক্ষক তারা চাকরি পান, এবং কীভাবে পান সেটা কি কোর্টের মাধ্যমে পাবেন বা এসএসসি নতুন পরীক্ষার মাধ্যমে পাবেন, সে কথা অবশ্যই নতুন করে ভাবতে হবে। আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ খবর, সেটাও আমাদের আলোচনা শেষে একটু রাখতে হচ্ছে, কারণ আমরা জানি যে আরজিকর আন্দোলনের প্রতিবাদী যে 3 মুখ চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, তাদের কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও যেখানে তাদের জয়েন করার কথা ছিল সেই লিস্ট অনুযায়ী গতকাল সেই নতুন করে আবার একটা লিস্ট স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে অনিকেত মাহাতো, দেবাশিস হালদার আর আসফাকুল্লাহ নাইয়া, এই 3 জন চিকিৎসকদের বদলি করে দেওয়া হয়েছে মফস্বলের 3টি জায়গায়। অবশ্যই আজকে তারা সারাদিন সেখানে বিক্ষোভ করেছেন স্বাস্থ্য দপ্তরের বাইরে, স্বাস্থ্য ভবনের বাইরে। আলটিমেটলি তারা প্রশ্নও করেছেন যে কেন আমাদেরকে এই বদলি করা হলো। খুব স্বাভাবিকভাবেই বলা হয়েছে যে এটা প্রতিহিংসা ছাড়া কিছু নয়, কিন্তু কেন এই প্রতিবাদী মুখ বা চিকিৎসকদের বা জুনিয়র চিকিৎসকদের এইভাবে তাদের বদলি করা হলো? তাহলে সরকার কি সত্যি প্রতিহিংসামূলক কাজ করেছেন? যেহেতু চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন একজন তন্ময়দা, যারা সত্যি তো মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে পাস করে সরকারি নিয়ম মেনে তারা যখন কাউন্সিলিংয়ের মাধ্যমে একটা জায়গায় চাকরি পান বা কাজ করার সুযোগ পান, শুধুমাত্র সাথে শাস্তি স্বরূপ তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে লিস্ট ক্যান্সেল করে দিয়ে মফস্বলে? দেখুন, এখনকার এই সরকার এইটাকে, এই ট্রান্সফারটাকে একটা পানিশমেন্ট হিসেবে ব্যবহার করে, সে ডাক্তার হোক আর পুলিশ হোক। আমি পুলিশকেও জানি, পুলিশদের এরকম কাজ করা হয়। তো এটা আমরা দেখেওছি যে ডেঙ্গুর ক্ষেত্রে লিখেছেন যে দেখুন আমাকে ডেঙ্গুতে রোগী মারা যাচ্ছে, কিন্তু আমাকে লিখতে হচ্ছে অজানা জ্বর, কারণ সরকার চাপ দিয়ে অজানা জ্বর লেখাচ্ছে যাতে ডেঙ্গুর সংখ্যা কম দেখানো যায়। এবং সেটা তিনি একটা সোশ্যাল মিডিয়া লিখেছেন বলে একজন হচ্ছে বয়স্ক চিকিৎসক, তার রিটায়ারমেন্টের সময় হয়ে এসছে, তাকে বারাসাত হাসপাতাল থেকে কার্শিয়াংয়ে নর্থ বেঙ্গল ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তো এটা তো আমরা বারে বারে দেখেছি। এই সরকারের একটাই হচ্ছে, কিছু যখন করতে না পারে তখন হচ্ছে মানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে শাস্তি দেওয়া হবে, বিভিন্ন জায়গায় প্রতিহিংসা পরায়ণতা এবং ট্রান্সফার করে দাও। তো সেইভাবেই এরা যারা আন্দোলন করেছে, এখন এদেরকে তো কিছু করতে পারছে না, কারণ এরা তো এখনো পার্মানেন্ট চাকরি পিছু পায়নি। এরা সিনিয়র রেসিডেন্ট, মানে সবাই এমডি পাস করেছে, তারপরে বন্ডে আছে, সেই সময় যে 3 বছর যেটা থাকতে হয়, তো সেই সময় এদেরকে কিছু করতে পারবে না। তুমি যদি না দাও চাকরি, তোরা বন্ড থেকে বেরিয়ে গেল। এবার দিতে হলে সেই জন্য পানিশমেন্ট পোস্টিং হিসেবে তুলে দিচ্ছে। বেশ, কি বলেছেন দেবাশিস হালদার, আমরা একটু শুনে নিই। অবভিয়াসলি অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আসফাকুল্লাহ নাইয়া, এরা 3 জনই ছিল আরজিকর আন্দোলনের প্রধান প্রতিবাদী মুখ। এবং আমরা দীর্ঘদিন দেখেছি যে গত বছর আগস্ট মাসে তরুণ চিকিৎসকের খুন ধর্ষণ কাণ্ডের পর গোটা বাংলা কিভাবে পথে নেমেছিল বিদ্যজনরা, নাগরিক সমাজ, কিন্তু তারপরেও তার কি পরিবর্তন হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা শুনবো দেবাশিস হালদার কি বলছে।
আমরা যাওয়ার পর আমরা গোটা ঘটনাটা আবার বলি, তো উনি বলেন যে রিটেন একটা দাও। তো আমরা বলি যে আমরা সকাল 11:30টার সময়তেই আপনাকে রিটেন একটা দেওয়া হয়েছে। বলে না সেটা তো তোমার দেওয়া হয়েছে, অনিকেত আশফাকের তো এখনো দেওয়া হয়নি, সেটা দিয়ে দাও। তো আমরা বলি যে ঠিক আছে সেটা না হয় দিয়ে দেওয়া যাবে, স্যার আপনার উত্তর কি এই ব্যাপারে, মানে এই ব্যাপারটা কেন হলো, কি হলো। ওনার এতক্ষণ পর এটা নিয়ে বক্তব্য যে এটা নিয়ে আমার কোনো মন্তব্য করার নেই। উল্টো দিকে ভয়টাও ছোঁয়াচ্ছে যে এতদিন পরেও অভয় আন্দোলনের যারা অন্তত সামনের সারিতে দাঁড়িয়ে যারা আমরা লড়েছিলাম তাদেরকে দিয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা। এটা কিছুই না, এটা কিন্তু ব্যক্তি দেবাশিস, ব্যক্তি অনিকেত, ব্যক্তি আশফাক তাদের প্রতি অন্যায় নয়। বা আজকে গেটে যে কিঞ্জলকে, সৌম্যদীপকে, সাবিতকে আটকানো হচ্ছে, ধাক্কা দেওয়া হচ্ছে, এটা তাদের ওপর আক্রমণ নয়। আক্রমণটা আসলে এটাই বলার চেষ্টা করা যে তোমরা যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করো তাহলে তোমাদের সাথে আমরা যা খুশি করতে পারি, বেআইনি হলেও করতে পারি। ফলত দেখুন এটা যতই এই নিয়মের কথা বলা হোক, এটা আসলে প্রতিহিংসা, সেটা বোঝাই যাচ্ছে। এবং আজকে ডিএমই স্যার যেভাবে হাস্যকরভাবে উত্তর দিলেন, উনি বারবার বললেন যে না না তোমরা লিখিতভাবে জানাও এবং এর বেশি মন্তব্য আমি করতে পারবো না, এই ব্যাপারে কোনো বক্তব্য আমি রাখতে পারবো না। এবার ফলত আমরা বুঝতে পারছি ওই চেয়ারে বসে তার পক্ষে অবশ্যই মন্তব্য করা সমস্যাজনক, তাকে তো চেয়ারটায় থাকতে হয়। দেবব্রত দা, এটাই কি বাংলার ছবি? মানে প্রতিবাদ করলেই তাকে প্রতিহিংসা পরায়ণ সম্মুখীন হতে হবে, তাকে শাস্তি দিতে হবে? ঘৃণিত ন্যাক্কারজনক ঘটনা, দুঃখজনক ঘটনাকে সামনে রেখে ঠিক আছে, কিন্তু তারা প্রতিবাদ করেছিল তাদেরকে জেলায় পাঠিয়ে দেওয়া হবে। কিছু মানুষ তাদের 18 বছরের আন্দোলন করতে করতে তারা আস্তে আস্তে শুধু ডাক্তার না, ডাক্তার থেকে বড় রাজনীতিবিদ তৈরি হয়ে গেলেন। রাজনীতিবিদ? হ্যাঁ একদম একদম, মানে আন্দোলন করলে রাজনীতিবিদ হয়ে গেছে, গোটা নাগরিক সমাজ পথে নেমেছিল। দেবব্রত দা কিভাবে তন্ময়বাবু আরো ভালো বলতে, নিশ্চয়ই রুরাল ট্রান্সফার তো আছে, তো অসুবিধা। আর ওনাকে আচ্ছা ট্রান্সফারটা নরমাল, মানে আপনি বলছেন অ্যাবনরমাল না? বলা হয়েছিল ওনার চাকরি হয়েছিল হাওড়ায়, করা হয়েছে, এত অসুবিধা কোথায়? তাকে হাওড়া পোস্টিং দেওয়া হয়েছিল, বলা হয়েছে এই হাসপাতালে সে পাচ্ছে, হাওড়া একটা হাসপাতালে পাচ্ছে, তাকে এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে মালদায় গাজলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডাক্তার থেকে তো জমাদারের কাজ দেওয়া হয়নি, ডাক্তারই অনিকেতকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রায়গঞ্জে। বহির্ভূত হবে, কোনো নিয়মকে তোয়াক্কা না করে। আরে নিয়ম বহির্ভূত যদি হয়, গণতন্ত্র না থাকে করুন না। তাপসদা ছোট্ট করে, তাপসদা ছোট্ট করে উত্তর দেবো। বেশ তাপসদা, তাপসদা আটকে গেছে কোনো রকম ভাবে টেকনিক্যাল ফল্ট। তবে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে, যে মানে আমাদের হাতে। তাপসদা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। তানিয়া ভরদ্বাজ একটা প্রশ্ন করার জন্য তাকে মাওবাদী বলা হয়েছিল। মৌসুমী কয়াল, টুম্পা কয়াল গ্রামে থেকে গেলেন কামদুনি ধর্ষণের প্রতিবাদ করার জন্য। মৌসুমী কয়াল, টুম্পা কয়ালকে তাদের বলতে দিন, বলতে দিন দেবব্রত, বলতে দিন দেবব্রত, বলতে দিন, সময় নেই দেবব্রত, বলতে দিন, বলতে দিন, বলতে দিন, বলতে দিন, না বলতে দিন, বলতে দিন, না না বলতে দিন, বলতে দিন দেবব্রত, বলতে দিন, আপনার বলা হয়ে গেছে, সময় নেই। কিন্তু এইভাবে প্রতিবাদ থামবে না, প্রতিবাদ চলবে, প্রতিবাদ আরো বাড়বে। যত এইরকম করতে থাকবে, 14ই আগস্টের রাতটা উনি ভুলে যাচ্ছেন। 2 কোটি মানুষ রাস্তায় নেমেছিল 14ই আগস্ট, তারা সবাই রাজনীতিবিদ না। সেই মহিলারা রাত দখল করেছিল, সেটা সবাই রাজনীতিবিদ না। আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। করাটা অন্যায় না, প্রত্যেকের রাজনীতি করার হক আছে, রাইট আছে। প্রত্যেকের মধ্যে একটা রাজনীতি। তাপসদা আমাদের হাতে একদম সময় নেই, শেষ করতে হবে, শেষ করতে হবে। বেশ দেবব্রত দা, দেখুন প্রতিবাদ করলে তাকে এইভাবে শাস্তি দেওয়া যায় না, সে যেই হোক, সে রাজনীতিবিদ হোক বা যাই হোক। আর তারা কিন্তু চিকিৎসক। আমি এটাই বলতে চাই যে অবভিয়াসলি অভয়া যে মঞ্চ তৈরি হয়েছিল, যে আরজি করে আন্দোলনের পথ দেখেছিলেন যারা, তাদের কাছে আজকে হয়তো নতুন করে কিছু পাওয়ার নেই, তারা তাদের নিজস্ব জায়গা থেকে হয়তো আন্দোলনের পথে এসেছিল। কিন্তু তাদেরকে যখন প্রপার কাউন্সিলিংয়ে একটা জায়গায় চাকরি হওয়ার পর তাদের পোস্টিং চেঞ্জ করে দেওয়া হয়, এটা কিন্তু অন্যায়, কোথাও না কোথাও অন্যায়। আমি জানি না এটা হয়তো কোথাও কাউকে বার্তা দেওয়া যে ভাই তোমরা প্রতিবাদ করো না, প্রতিবাদ করলে তোমাদেরও শাস্তি পেতে হবে। এটা কিন্তু আজকে আমাদের বাংলার ছবি। ফলে আমাদের এটাই বলতে হবে যে সরকার, প্রশাসন নিশ্চয়ই গোটা বিষয়টা ভাবতে হবে, আলোচনা করতে হবে, নাহলে কিন্তু এই চাকরিহারা শিক্ষক বলুন বা আজকে প্রতিবাদী চিকিৎসকরা বলুন, সবারই কিছু না কিছু খারাপ দিক আজকে সামনে আসবে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত যদি অনেক ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। আর দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, আদারওয়াইজ।